স্বাগতম। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভবিষ্যতের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, সবচেয়ে দ্রুত সব বিশ্লেষণ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন। আপনাদের এই সমর্থনই কিন্তু আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। তো চলুন শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হল অক্টোবর 2025-এর গ্লোবাল মার্কেট ট্রেন্ড। আমরা বোঝার চেষ্টা করব বাংলাদেশের সীমানার বাইরে ঠিক কি ঘটছে, যা এখানকার একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের সবার জানাটা জরুরি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে ঢাকা স্টক এক্সচেঞ্জে যিনি বিনিয়োগ করছেন তা নিউ ইয়র্ক, ফ্র্যাঙ্কফোর্ট বা টোকিওতে কি হচ্ছে তা নিয়ে এত ভাবার দরকারটা কি? আসলে এখনকার দিনে ভাবতেই হবে, কারণ বিশ্বায়নের এই যুগে কোনো দেশের অর্থনীতি আর আলাদা নেই। আন্তর্জাতিক বাজারের যে কোনো ছোট বা বড় ঢেউ এখন আমাদের স্থানীয় শেয়ারের দাম, বিভিন্ন সেক্টরের ভবিষ্যৎ, এমনকি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করার ক্ষেত্রেও বিরাট প্রভাব ফেলে। চলুন প্রথমেই বিশ্ব অর্থনীতির একটা সার্বিক চিত্র দেখে নেওয়া যাক। অনেকটা আবহাওয়ার পূর্বাভাসের মতো। ঝড় বৃষ্টির পূর্বাভাস যেমন আমাদের প্রস্তুতি নিতে সাহায্য করে, ঠিক তেমনি বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থাটা বুঝতে পারলে সামনে কি হতে পারে তার একটা ধারণা পাওয়া যায়। এই চার্টটা দেখুন। বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি মোটামুটি 3.1% আশেপাশে। কিন্তু মজার ব্যাপার হল, এর মধ্যে উন্নত দেশগুলোর গ্রোথ কিন্তু বেশ কম, মাত্র 1.5%। আসল গ্রোথটা আসছে ভারত বা চীনের মতো উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বৃদ্ধির হার প্রায় 4.6%। তার মানে বিশ্ব অর্থনীতির ইঞ্জিনটা কিন্তু এখন এই দেশগুলোই চালাচ্ছে। আবার এশিয়ার মধ্যে দেখুন দুটো ভিন্ন চিত্র। একদিকে চীনকে লড়তে হচ্ছে ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন আর তাদের প্রপার্টি মার্কেটের বড় ধরনের চাপ নিয়ে, আর অন্যদিকে ভারত আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে অভ্যন্তরীণ চাহিদা বা কনজাম্পশন বেশ শক্তিশালী, যা তাদের অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে। এই যে একটা পার্থক্য, এটাই কিন্তু বিনিয়োগের জন্য নতুন নতুন সুযোগ আর ঝুঁকির জায়গা তৈরি করছে। বেশ, একটা চিত্র তো পাওয়া গেল। এখন কথা বলা যাক সেই ঝুঁকিগুলো নিয়ে, যা এই মুহূর্তে বিশ্ববাজারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে কোন কোন প্রতিকূল স্রোতের বিরুদ্ধে আমাদের এগোতে হবে। প্রথম আর সবচেয়ে বড় ঝুঁকিটা হল ট্রেড আর জিওপলিটিক্স। আমেরিকা, চীন আর ইউরোপের মধ্যে যে নতুন করে শুল্ক নিয়ে উত্তেজনা চলছে, তাতে পুরো বিশ্বের সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম। এর সাথে তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের অস্থিরতা আছেই। সব মিলিয়ে জ্বালানি আর অন্যান্য পণ্যের বাজারে একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্বিতীয় ঝুঁকিটা হল ইনফ্লেশন আর সুদের হার। যদিও কাগজে কলমে মুদ্রাস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু সত্যিটা হল সার্ভিস সেক্টর আর জ্বালানির দাম এখনও বেশ চড়া। ফলে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো এখন দড়ির ওপর দিয়ে হাঁটার মতো একটা অবস্থায় আছে। একদিকে তাদের দেশের গ্রোথ ধরে রাখতে হবে, আবার অন্যদিকে সরকারি ঋণের বোঝাও সামলাতে হবে। এই টানাটানিতে বন্ড মার্কেট বেশ নাজুক অবস্থায় আছে। তৃতীয়ত, কিছু নির্দিষ্ট সেক্টরেও বড় দুর্বলতা চোখে পড়ছে। যেমন চীন বা আমেরিকার কমার্শিয়াল রিয়েল এস্টেট সেক্টর এখনও বিরাট চাপের মধ্যে আছে। এর সাথে যোগ হয়েছে একটা নতুন ঝুঁকি, এআই পাওয়ার্ড অটোমেটেড ট্রেডিং। এটা বাজারে ছোটখাটো মুভমেন্টকেও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে মারাত্মক অস্থিরতা তৈরি করতে পারে। আর হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জের কারণে সাপ্লাই চেনে ব্যাঘাত তো এখন একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, ঝুঁকির কথা তো অনেক হলো। তার মানে কি সব শেষ? একদমই না। যেখানেই ঝুঁকি থাকে সেখানেই কিন্তু সুযোগও লুকিয়ে থাকে। চলুন এবার আলোচনার মোড়টা ঘোরানো যাক। এই প্রতিকূলতার মধ্যেও কোথায় কোথায় সুযোগের অনুকূল স্রোত বইছে সেটা খুঁজে বের করা যাক। এই মুহূর্তে গ্লোবাল মার্কেটের আসল ইঞ্জিন কোনটা? এক কথায় উত্তর হলো টেকনোলজি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার, এন্টারপ্রাইজ এআই, এগুলোর চাহিদা এখন আকাশ ছোঁয়া। এনভিডিয়ার মতো কোম্পানিগুলো বাজারকে একাই টেনে নিয়ে যাচ্ছে, আর ওপেন এআই বা স্যামসাংয়ের মতো পার্টনারশিপ এই সেক্টরকে আরও শক্তিশালী করছে। আরেকটা সেক্টর যেটা বেশ ভালো করছে সেটা হলো হেলথকেয়ার আর ফার্মা। এটাকে বলা হয় ডিফেন্সিভ সেক্টর। মানে দেশের অর্থনীতি খারাপ হলেও মানুষের কিন্তু ওষুধ কেনা বন্ধ হয় না। তার উপর আমেরিকা আর ইউরোপে এখনকার পলিসি আর ট্যাক্স ছাড়ের কারণে এই সেক্টরটা বিনিয়োগকারীদের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। এবার একটা বেশ অবাক করা তথ্য দিই। সোনার দাম কিন্তু এর ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু কেন হঠাৎ করে সোনার এত কদর বেড়ে গেল কেন?
এর কারণগুলো কিন্তু আমরা একটু আগেই আলোচনা করেছি। বিশ্বজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তাতে বিনিয়োগকারীরা সোনাকে একটা সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় হিসেবে দেখছে। তাছাড়া এটা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা ঢাল হিসেবেও কাজ করে। সব মিলিয়ে বাজারের এই টালমাটাল অবস্থায় মানুষ স্থিতিশীলতার খোঁজে সোনার দিকেই ঝুঁকছে। সুযোগ কিন্তু শুধু বড় বড় নামী কোম্পানিগুলোতেই সীমাবদ্ধ নেই। আমেরিকার ছোট কোম্পানি বা স্মল ক্যাপ আর ইউরোপের পেনি স্টকের মতো জায়গাগুলোতে এমন অনেক অনাবিষ্কৃত রত্ন লুকিয়ে আছে যেগুলোর দিকে বেশিরভাগ মানুষের নজর নেই, কিন্তু সেগুলোতে অসাধারণ গ্রোথের সম্ভাবনা রয়েছে। বেশ, আমরা বিশ্ববাজারের চিত্র দেখলাম, ঝুঁকি বুঝলাম, সুযোগগুলোও খুঁজে বের করলাম। এখন আসা যাক সবচেয়ে জরুরি অংশে। এইসব তথ্য একজন বাংলাদেশি বিনিয়োগকারী হিসেবে আমরা নিজেদের পোর্টফোলিওতে কিভাবে কাজে লাগাতে পারি। চলুন একটা সহজ প্লেবুক তৈরি করে ফেলি। এই অস্থির বাজারে টিকে থাকার জন্য খুব জটিল কিছু করার দরকার নেই। সহজ 3টে ধাপ মাথায় রাখলেই হবে। 1. বিশ্বের কোন কোন সেক্টর ভালো করছে সেদিকে ফোকাস রাখা। 2. সেন্ট্রাল ব্যাংকের সিদ্ধান্ত বা ইনফ্লেশনের মতো গুরুত্বপূর্ণ ডেটাগুলো নিয়মিত ফলো করা। আর 3. যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে তৈরি থাকা এবং বাজারের সাথে সাথে নিজের কৌশল বদলানোর জন্য প্রস্তুত থাকা। এই টেবিলটা হলো পুরো আলোচনার একটা চটজলদি সারসংক্ষেপ। ওয়াচলিস্টে কি রাখবেন? সেক্টরের মধ্যে টেক, এআই আর ফার্মা। স্থিতিশীলতার জন্য ভালো ডিভিডেন্ড দেয় এমন স্টক। ডেটার মধ্যে আমেরিকা, ইউরোপ, এশিয়ার ইকোনমিক রিপোর্ট আর সেন্ট্রাল ব্যাংকের পলিসি। আর কমোডিটির মধ্যে অবশ্যই সোনা আর জ্বালানির দামের দিকে কড়া নজর রাখতে হবে। তাহলে আজকের আলোচনার মূল কথাটা কি? মূল কথাটা হলো, বিশ্ববাজার এখন নিঃসন্দেহে খুব অস্থির, কিন্তু এর মধ্যেই কিন্তু দারুণ কিছু সুযোগও তৈরি হচ্ছে। এখানে সফল হওয়ার চাবিকাঠি হলো 3টা: সব তথ্য সম্পর্কে আপ টু ডেট থাকা, আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়া, আর বাজারের পরিবর্তনের সাথে সাথে নিজেকে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখা। শেষ করার আগে শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই আলোচনার পর এখন ঠান্ডা মাথায় ভাবার বিষয় হলো, আমাদের নিজেদের বিনিয়োগের পোর্টফোলিও কি বিশ্ববাজারের এই বড় বড় পরিবর্তনগুলো সামলানোর জন্য সত্যিই প্রস্তুত? এই ভাবনাটা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।